নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি প্রতিভা বসুর লেখা উপন্যাস মালতীদির গল্প। আজ পড়ে শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। এই নাকি হাসপাতাল? এমন ছোট্ট বাড়ি, এত অল্প লোক? তা হবে, হয়তো খুব দামি, তাই এমন একক ব্যবস্থা। এক বুড়ি মেম এগিয়ে এলো সহাস্যে। হাতের দস্তানা দুটো পরে নিতে নিতে ভেতরে নিয়ে এলো তাদের। একটু দূরে গিয়ে কি জানি ফিসফিস করলো রমেনের সঙ্গে। টাকা নিল মুঠো ভরে। তারপর বলল, আজকের রাতটা তো থাকতে হয়। কেন থাকবো কেন? যেন এই ভয়টাই করছিলেন। এমন ভঙ্গিতে ভুরু কুঁচকে মালতীদি রমেনের দিকে তাকালেন। সহজ গলায় রমেন বলল, হয়তো দরকার। ডাক্তার দেখাতে এসেছি, দেখিয়ে চলে যাব। মালতীদি সোজা হয়ে দাঁড়ালেন। সোজা না বলে হয়তো শক্ত হয়ে দাঁড়ালেন বলা উচিত। তাছাড়া এমন নয় যে হঠাৎ এসেছি, তুমি তো এদের বলেই গিয়েছিলে। দেরি হয়ে গেছে বোধহয়। মালতী সবেগে মাথা নাড়ল। না না, থাকবো না আমি, আমার ভালো লাগছে না। চাপা গলায় তিরস্কার করল রমেন। সবটাতেই ছেলে মানুষই করো না তো, মানায় না। কি মানায় আর মানায় না তার বিচার বুদ্ধি রমেনের আসতে পারে, কিন্তু মালতী তো সেই মালতী। 2 পা সরে এলো সে। ঢোক গিলে বলল, আমি কিছুতেই আসবো না। এরা ডাক্তার, তুমি রোগী। এখানে এদের কথাই চূড়ান্ত। রোগী বলে আমার ইচ্ছের কোনো দাম নেই তা তো হতে পারে না। ডাক্তার দেখাতে এসে থেকে যেতে হয় এমন অদ্ভুত কথা আমি কোনো দিন শুনিনি। এই ঘটনা কি তোমার জীবনে আর ঘটেছে? এ অবস্থায় কি করা উচিত বা দরকার সেটা তো জানবার কথা নয় তোমার। প্রথমবার যথেষ্ট যত্ন নিতে হয়, অনেক কিছু ভাবতে হয়, অনেক বেশি সাবধান থাকতে হয়। থাক, এদের কাছে আর যত্ন নিয়ে কাজ নেই আমার। মোটমাট রাত্রিরে থাকবো না আমি। কেন? না না, আমার ভয় করে। এই দেখো, ভয় কি? রমেনের গলা কোমল হয়ে এলো। আমি তো আছি। তুমিও থাকবে? থাকবো না তো তোমাকে একা রেখে যাব নাকি? এবার একটু ভাবল মালতী, একটু ইতস্তত করল। রমেন বলল, সুন্দর জায়গা, আমার তো এমনিতেই লোভ হচ্ছে থাকতে। দুজনকে আসতে দেবে ওরা? নিশ্চয়ই দেবে। যদি না দেয় তাহলে দুজনেই চলে যাব। ও। রমেন পিঠে হাত রাখল। মৃদু হাস্যে বলল, পাগলি। কম্পাউন্ডের চারদিকে তাকিয়ে বলল, ভীষণ ভালো লাগছে জায়গাটা। একটা ঘরের খাঁচা থেকে আকাশের বাসা। ভারী মুখে মালতী বললে, এত যদি ভালো লাগে তাহলে গ্রামে থাকলেই হয়। তাই থাকব। রমেন মালতীর সঙ্গে কথা রেখে পাশের অফিস রুমে গিয়ে ঢুকল, কিন্তু বেরিয়ে এলো তক্ষুনি। বলল, এসো। সুন্দর ঘর, সাজানো গুছানো। নরম বিছানার আদর যেন হাত বাড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছে। মেয়েড এসে চা দিয়ে গেল দুজনকে। ডাক্তার এসে নাড়ি টিপে দেখলেন, ইঞ্জেকশন দিলেন 2 বার। বুড়ি মেম গল্প করে গেল এক চোট। একজন নার্স এসে ওষুধ খাইয়ে গেল একবার। সমস্ত পরিপাটি, সমস্ত নিখুঁত। রাত্রির খাওয়ারও এতটুকু নিন্দে করতে পারল না মালতী। ইঞ্জেকশন দিল কেন? ঘুমুতে ঘুমুতে রমেনের গায়ে নিজের শিথিল হাতখানা বিছিয়ে দিয়ে প্রশ্ন করল মালতী। রমেন বলল, তুমি ভারী দুর্বল। রোজই দেবে নাকি? তা কি জানি, দরকার হলে দিতে পারে। রোজ আমাকে পাবে কোথায়? পাবার দরকার কি? ইঞ্জেকশন দিতে হলে কি শহরে আর কোনো ডাক্তার নেই? এরা প্রেসক্রিপশন করে দেবে। তাই তো। পরম নির্ভয়ে অনেক দিন পর অত্যন্ত নিরুদ্বেগে ঘুমিয়ে পড়ল মালতী।
আর ঘুম ভাঙল একেবারে সকাল 7টায়। রমেন উঠে বসে দাড়ি কামাচ্ছে। জানলার কাছে পিছলে পড়ছে সূর্যের আলো। ফুলের গাছগুলো আন্দোলিত হচ্ছে হাওয়াতে। মালতী উঠে বসল গা থেকে কম্বল সরিয়ে। ঘুম হলো? মুখ না ফিরিয়েই বলল রমেন। তুমি এত সকালে? মালতী ওদেরই দেয়া ড্রেসিং গাউনটা গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে পায়ে স্যান্ডেল গলাল। নিজের বাড়ি নয় সে খেয়ালটা ছিল, তাই ঘুম ভেঙে গেল। মুখ ধুয়ে এসো, এরই মধ্যে বুড়ি এসে উঁকি মেরে গেছে 2বার। ডাক্তার 9টার মধ্যে আসবেন। মালতী তাড়াতাড়ি ঢুকল বাথরুমে। বেরিয়ে এসে দেখল ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। ঠিক কাঁটায় কাঁটায় 9টার সময় ডাক পড়ল মালতীর। পরীক্ষার জন্য তোলা হলো তাকে লম্বা টেবিলে। টুপি পরা, লাল মুখ, 2জন নার্স দাঁড়িয়ে রইল দুপাশে। ডাক্তার অ্যাপ্রনের ফিতে বাঁধতে বাঁধতে কাছে এগিয়ে এলেন। চুপচাপ, থমথম। বুকটা ঢিপ ঢিপ করল মালতীর, কি জানি কেন। মালতী জানত না ডাক্তাররা মানুষকে কেমন করে অজ্ঞান করে। যিনি বড় ডাক্তার তিনি তাকে দেখলেন ভালো করে। ছোট ডাক্তার তার ইঙ্গিতে আবার ইঞ্জেকশন দিলেন। তারপর মুখের উপর খপ করে কি যেন পরিয়ে দিলেন একটা। তখন জানতেন না মালতীদি যে ওটার নাম গ্যাস মাস্ক। পরে জেনেছিলেন। অবাক হয়ে ভয় পেয়ে ছটফট করে উঠলেন তিনি। যতটা তার মনে পড়ে প্রাণপণে চিৎকার করেছিলেন, বাঁচাও বাঁচাও বলে। তারপরই গভীর ঘুমে ছেয়ে এলো শরীর। সুখের ঘুম। নিঃসাড়ে তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখেছিলেন একটা। কী স্বপ্ন মনে নেই স্পষ্ট, কিন্তু ভাবতে মন আকুল হয়ে ওঠে। একটা অদ্ভুত অনুভূতির শিহরণ বসে যায়। তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ছাড়া ছাড়া ভাসা ভাসা। মস্ত এক সরোবর, তার জল গভীর নীল, অসংখ্য পদ্ম। পদ্মের মৃণালগুলো হঠাৎ সহস্র বাহু হয়ে তাকে ডাকল, আর সেই হাতছানির আকর্ষণে সমস্ত পৃথিবী এগিয়ে এলো কাছে। আকাশ নেমে এলো, আকাশের পাখিরা পাখা মুড়ে টুপ করে ডুব দিল জলে, আর সেই ডুবে যাওয়ার শব্দ থেকে সৃষ্টি হলো এক সুর তরঙ্গ। সেই তরঙ্গ অন্ধ ভ্রমরের মতো গুনগুন আওয়াজে বাতাসে ভাসতে লাগলো ঢেউয়ের মতো কেঁপে কেঁপে। তারপর মিশে গেল কোথায়। এই অপূর্ব ঐশ্বরিক অভিজ্ঞানের জন্য মালতীদি সত্যিই কৃতজ্ঞ বোধ করেছিলেন রমেনের উপর। রমেনই তো একমাত্র মানুষ যে তাকে এই সুষমায় নিয়ে যেতে পারে, এমন স্বপ্ন দেখাতে পারে। যখন চোখ মেলে তাকালেন, সূর্যে ঝিম ধরেছে। মধ্যাহ্নের আবেশে কেবল স্থির, অচঞ্চল, অবিকৃত একটা প্রচণ্ড তাপ। এই সময়ে সমস্ত জ্যোতি নিয়ে, আগুন নিয়ে সূর্যদেব ঘুমন একটু। তারপরই অপরাহ্ন নামে তিনি পাশ ফেরেন। তারপর পাটে যাবার আগে মেজাজ ঠান্ডা হয়ে আসে তার। সন্ধিক্ষণ আসে, তিনি মিলিত হন রাত্রির সঙ্গে। মালতীদির শরীরেও ঝিম ছিল তখন। চোখ চেয়ে তাকালেও ঘুমের ঘোর ছিল, বুদ্ধি বোবা ছিল। রমেনকেই দেখেছিলেন তিনি, মুখের উপর ঝুঁকে আছে। কি কি কেমন আছো? মালতীদি ঠোঁট নেড়েছিলেন, কথা ফোটেনি। সেই ঘোর কাটতে সময় লেগেছিল তার। সেই রাতটাও সেই কটেজেই কাটিয়েছিলেন। সম্পূর্ণ জেগে উঠতে উঠতে পরের দিন আবার মধ্যাহ্ন। ব্যাপার কি বলো তো? অবাক হয়ে রমেনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তিনি। আমাকে ওরা অজ্ঞান করে নিল কেন? সিগারেটের লম্বা টান দিয়ে রমেন বলল, ইন্টারনাল পরীক্ষার আজকাল এই আধুনিকতম পদ্ধতি। রমেন সিগারেট খায় না বেশি। বেশি কেন, প্রায় নায়ের মধ্যেই ধরা যায়। নেশার ধাত নেই তার। পান করতেও পটু নয়। খুব ভালো কিছু না হলে সেদিকে তাকায় না। মনের বিশেষ কোনো অবস্থায় প্রতীক তার এই সব। মালতী বলল, বাজে কথা।
বাজে কি কাজে 2-4 দিন বাদেই বুঝবে। মনে মনে সন্দেহ হচ্ছে মালতীর। চোখে চোখ রেখে সে স্থির রইল। রমেন দৃষ্টি সরিয়ে নিয়ে জানলায় গিয়ে দাঁড়ালো। ফিরল একটু পরেই। এবার তাহলে যাওয়ার ব্যবস্থা করি, কি বলো? সত্যি করে বলো তো, আমাকে কি করা হলো? কি আবার? এই বুড়ি এখানে শহর থেকে বাইরে এত দূরে কিসের হাসপাতাল পেতে বসেছে? বলছো কি তুমি? জিজ্ঞেস করছি, আমাকে এখানে এনে এদের দিয়ে তুমি কি করালে? একটু চুপ করে থেকে রমেন বলল, যা ভালো। রমেন, বলো, সত্য কথা বলো। মালতীর মুখোমুখি দাঁড়ালো রমেন। মাথার উপর আস্তে হাত রেখে তার চেয়েও আস্তে বলল, তোমাকে অব্যাহতি দিলাম। অব্যাহতি? হ্যাঁ মালতী। কি থেকে তুমি আমাকে অব্যাহতি দিলে? বন্ধন থেকে। আমার সব বন্ধন তো তুমি। তুমি ছাড়া আর আমার কি আছে? তাহলে তাই? তাই বলতে পারলে এ কথা? তবে আমার কি থাকলো? সব। যেমন ছিলে আবার তেমনি হলে। দুর্বল মাথায় রমেনের কথা ঝাপসা লাগে মালতীর। ছটফট করে ওঠে, কি যেন বুঝে বুঝেও বোঝে না। রমেন আদর করল। আর কথা না লক্ষ্মীটি, একটু চুপচাপ থাকো, আমি যাবার বন্দোবস্ত করি। মালতী চুপ করে চোখ বুজল, তার শক্তি ছিল না। সম্পূর্ণটা রাস্তা ট্যাক্সি করেই ফিরতে হলো। মালতীর এই শরীরে উপায় ছিল না তাছাড়া। খরচ হলো যথেষ্ট। কি আর করা, খরচের পাল্লাতেই পড়েছে রমেন। তা যাই হোক, টাকার তার অভাব নেই। টাকার বিনিময়ে যে এত বড় একটা দায় থেকে সে মুক্তি পেল, মনে মনে বোধহয় তার জন্যেই শত শতবার ধন্যবাদ দিল ঈশ্বরকে কিংবা বিজ্ঞানকে। বাড়ি ফিরে কিন্তু মালতীদি আর একটিও কথা বললেন না রমেনের সঙ্গে। রমেনও তাই নিয়ে কিছু ব্যস্ত করল না নিজেকে, বরং এড়িয়ে চলতে পেরেই যেন বাঁচল। একটা চাপা দমবন্ধ করা গুমোট হাওয়া। আবার মাঝখানের টেবিলের দুপাশের খাটে দুজনের বিছানা পড়ল নতুন করে। তারপর অল্প কয়েকদিনের মধ্যেই সম্বন্ধ ক্ষীণ হয়ে এলো। সন্তান উৎপাটনের কারণটা বুঝেছিলেন মালতীদি। বুঝেছিলেন রমেনের ধাতি এই নয় যে একটা মানুষের সঙ্গেই সে আবদ্ধ হয়ে থাকতে পারে সারা জীবন। ছোট জলার ব্যাঙ না কি সে? তার প্রেমের বিস্তার যে আকাশের চেয়েও বিশাল। স্ত্রী পুত্র নিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান অসহ্য তার পক্ষে। নিত্য নতুন মেয়ের প্রেমে সে ভেসে বেড়াতে চায় অবাধ স্রোতে। বিয়ের বন্ধনেও তার অনীহার এই একমাত্র কারণ। স্বামী হতেই যার এত আপত্তি, সে আর পিতা হবে কেমন করে? তবে আর কেন? এরপরে মালতীদি নিজে থেকেই সরে গেলেন একদিন। এত সব কথা মালতীদি নিজে আমাকে বলেননি, বলেছিল মঞ্জুশ্রী। মঞ্জু আরও বলেছিল রমেনকে নাকি সে নিজেও দেখেছে। সত্যি বলতে কি, কোনো এক সময়ে কলকাতায় 3 মাসের বসবাসে রমেনকে দেখে তারও মূর্ছা যাবার দশা হয়েছিল। এমনও হয়েছিল যে মনে মনে এই লোকটিকে নিয়ে খেলা করতেই তার বেশ ভালো লাগত। অমন সুন্দর রমেন যে মালতীদির সঙ্গে এমন একটা বিশ্বাসহন্তার পাঠ করেছে ভাবতেই অবাক লাগে। আর করেছে কিনা তাই বা কে জানে। লেখাপড়া শিখলে কি হবে? মালতীদিটা একটা বোকা। কেন রে বাপু? না হয় বাচ্চা নাই হতো, পছন্দ যখন করে না, তাই বলে অত মান দেখিয়ে চলে আসবার দরকারটা কি? সঙ্গে সঙ্গে এই সব বলেছিল মঞ্জুশ্রী। এক শাখার গল্প শুনতে গিয়ে এত কথা, অথচ এসবের ফাঁকে শাখাটা কবে আর কখন যে রমেন মালতীদিকে পড়িয়েছিল তাই আর জানা হলো না।
অনেক বর্ষার দিনে আমি আর মালতীদি একসঙ্গে ভিজেছি। অনেক গরমের রাতে আমি আর মালতীদি সারা রাত পাশাপাশি ছাদে শুয়ে গল্প করেছি। চৈত্রের পাতা ঝরার সন্ধ্যার উতলা হাওয়ায় কবিতা পড়েছি একসঙ্গে। শীতের দিনের কত রোদ্দুর জ্বলা উত্তপ্ত সকালে রমনার মাঠে হেঁটে বেরিয়েছি, গান করেছি, চুপ করে থেকেছি, উদ্দাম তর্কে ঘর ভরে দিয়েছি। সব সব আমার মালতীদির সঙ্গে। আমার সেই বয়সটা আর সেই সময়টা শুধু মালতীদিতেই রঙিন। আমার 28 বছর বয়সের বন্ধু, আমার গুরু, আদর্শ, আমার পরম আত্মীয়, আমার সোনামোনা দিনগুলোর একমাত্র সঙ্গী। মালতীদিকে ভালোবেসে আমি ভালোবাসার গভীরতা জেনেছিলাম, পবিত্রতা জেনেছিলাম। আমি তাকে ঈশ্বরের মতো ভালোবাসতাম। আমার চোখে মালতীদির চাইতে সুন্দর আর ভালো আর মধুর কি ছিল তখন? ঢাকাতে চাকরি নিয়ে এসেছিলেন তিনি, ইডেন কলেজের প্রফেসরই। মাত্রই বছরখানেক ছিলেন। তারপর মন ঘুরল তাঁর। আলাদা ছোট্ট একটা বাড়ি নিয়েছিলেন পুরানা পল্টনে। সামনে বাখারির বেড়া দেয়া বাগান ছিল একটুখানি। বাগানে প্রজাপতি উঠত, পাড়ার ছেলেরা ছুটে আসতো ফড়িং ধরতে। মালতীদির বুড়ি দাই খিটিমিটি করত। মালতীদি সকৌতুকে হাসতেন, লজেন্স আর আবেদের বিস্কুট এনে রাখতেন মুঠো ভরে দেবার জন্য। পুষ্যির সংখ্যা প্রতিদিন বাড়ত। বিকেলে তাদের লুকোচুরি খেলা হতো, আর সন্ধ্যার অন্ধকার ছেয়ে যখন রাত নামত, গেটের মাধবীলতার ঝোপে জোনাকি জ্বলত তখন। দক্ষিণের খোলা বারান্দায় বেতের চেয়ার টেবিলে বসে বসে তিনি কাজ করতেন। অবসর সময়ে ডেক চেয়ারে এলিয়ে বিশ্রাম করতে করতে বই পড়তেন, আর আমাকে দেখলে আলো হয়ে উঠত মুখ। সেই বুড়ি দাই বসে বসে তকলি কাটত আর গল্প করত। একবার মহাত্মাজিকে দেখেছিল সে, সেই এক গল্প 100 বার। এত শান্তি, এত সুন্দর পরিবেশ, এমন নিরিবিলি নির্ঝঞ্ঝাট চাকরি, তবু মালতীদির কিন্তু মন টিকল না। মঞ্জু বলল, টিকবে কি? মালতীদির কোনো লজ্জা আছে? আবার যে রমেনের সঙ্গে পত্রালাপ চলছিল। তাই নাকি? কৌতূহলী হয়ে উঠেছিলাম, খুশিও। ভালোই তো। যার দেয়া শাখা সিঁদুর বন্ধনটি তিনি কিছুতেই খুলে ফেলতে পারেননি, তার সঙ্গে যদি আবার ওর একটা মিটমাট হয়ে পুনর্মিলন ঘটে যায়। এদিকে দেখ, মঞ্জু মুখর হয়ে ওঠে বিরক্তিতে। ওর জন্যই তো মালতীদির এত কষ্ট। বিলেতের দিনগুলো শেষে যে কি সাংঘাতিক হয়ে উঠেছিল তা তো জানিস না। কি লজ্জা, কি লজ্জা! ঘটনাটা সবাই জেনে ফেলেছিল কি না? কোনো বাঙালি ছেলেমেয়েরা তো ওর সঙ্গে মিশত না। দেখলে ফিক করে হাসত, কানাকানি করত, গা টিপত। এমনকি বাঙালি ছাড়াও ভারতীয় অন্যান্য ছাত্রছাত্রীরা। ভীষণ অন্যায়। রেগে উঠে বললুম, এসব ব্যক্তিগত ব্যাপার নিয়েও যদি ঘোঁট পাকাবে, তবে কূপমণ্ডুকগুলো বিদেশে গিয়েছিল কেন? তা কি করবি? মঞ্জুশ্রী চোখ টান করল। তোর না হয় অতি প্রিয় মালতীদি, তাই বলে তো সবার আর নয়। সবাই ক্ষমা করবে কেন এই অন্যায়? কি অন্যায়? কি না? একটা ছাত্রী পড়তে গেছে কত কষ্ট করে, পড়াশোনা করো, তা নয় প্রেম। আর প্রেমও কি যেমন তেমন? বাচ্চা হবার দরকার ছিল কি? বারে, বাচ্চা হবে না? কেন হবে? ওরা কি বিয়ে করেছিল? ভালো তো বেসেছিল, ভালোবাসলেই হলো। তবে আবার কি, ভালোবাসে বলেই তো তাদের ছেলে মেয়ে হয়। ট্যাবলামি করিস না। মালতীদি কুমারী ছিলেন না? আহা, কুমারী আবার কোথায়, একসঙ্গে তো ছিলেন। সেটাই তো যথেষ্ট অন্যায় হয়েছিল। সাক্ষী সাবুদের কথা তো হচ্ছে না, আইনের কথাও নয়। যারা দুজন দুজনকে অত ভালোবাসে, সেখানে তাদের বাচ্চা হবেই। এখন রমেন একটা স্কাউন্ড্রেল, তাই। তা অবশ্য বলতে পারিস।
মঞ্জুশ্রী কি জানি কি ভেবে গলার স্বর নামালো, সহানুভূতির সুরে বলল, মালতীদির নেহাতি মনের জোর ছিল, তা নইলে ওই কষ্টকে জয় করে, ওই দুর্নামকে তুচ্ছ করে ঠিকঠাক ফিরে তো এলো। অবশ্যই বাপ মাকে সর্বশান্ত করে ছেড়েছে, ডিগ্রিটাও পায়নি। রাধামোহন কাকার অমন অকস্মাৎ মৃত্যুর কারণই তো মালতীদি। মালতীদির বাবা মারা গেছেন কবেই তো, কিন্তু কি ভালোই বাসতেন মেয়েকে। এখন বুঝি আবার রমেনের জন্যই কলকাতা গেলেন? তাছাড়া আবার কি? কই, আমাকে তো বলেননি। আমাকেই কি বলেছেন? আমি আন্দাজেই ভুলেছি। কি শান্তিতে ছিলেন, সুখে থাকতে ভূতে কিলোয়। আমি চুপ করে রইলাম। মঞ্জু বলল, কৈফিয়ত অবশ্যই দিয়েছেন একটা, এর চেয়েও নাকি ভালো চাকরি পেয়েছেন, তাই যাচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানিতে। ভেবে দেখ, মালতীদির মতো মেয়ে কাজ করবেন ইন্স্যুরেন্সে, কি বুদ্ধি কি যুক্তি। আমিও ভাবলাম সে কথা। মালতীদির মতো ছোট্টখাট্ট একটুখানি একটা মানুষ, আর যা ভালো মানুষ, তিনি কি করবেন ওসব চাকরির ঝামেলায় গিয়ে? বললুম, ওর পক্ষে কলেজের কাজই সবচেয়ে যোগ্য ছিল, লিখতেন টিকতেন, আর লেখা, রমেনই ওর মহাকাল। রমেনের সঙ্গে আবার নতুন করে পত্রালাপ আরম্ভ হলো কি করে ভগবান জানেন। শেষের দিকে তো দেখেছি দিনরাতি চিঠি লেখার পালা। রমেনও লিখত, মালতীদিও লিখতেন। কই, আমি তো কখনো। তুই কি জানবি, বাধা দিল মঞ্জুশ্রী। দাইটা দেশে গেল পরে আমি ছিলাম না কদিন, তখন দেখেছি রোজ চিঠি আসছে মালতীদির নামে, আর ঘুম থেকে উঠে চা খেয়েই তার জবাব লিখতে বসেছেন মালতীদি। তা যে রমেনেরই চিঠি সেটা তো আর জানিস না? কেন জানবো না, জিজ্ঞেস করেছি না। মালতীদি নিজে বলেছেন রমেনের চিঠি। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। এত ভালোবাসা, এত বন্ধুতা, সারাদিন এত একসঙ্গে থাকার ঘটা, অথচ আমাকে বলেননি এত বড় খবরটি। আমি এতই পর, এতই দূর। কলকাতা গিয়েও মালতীদি নিয়মিত চিঠি লিখছিলেন আমাকে, আমিও ঠিকমতো জবাব দিচ্ছিলাম। এরপরে সেটা কয়েক ফোঁটা চোখের জলে সমাপ্ত হলো। আমি অভিমান করে বন্ধ করে দিলাম জবাব দেয়া। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত আস্তে আস্তে চাকায় ঘুরে ঘুরে কতবার করে পার হলো কত ঋতু। মালতীদির বিচ্ছেদের বেদনার উপর আস্তে আস্তে এক এক পল্লা বিস্মৃতির পলিমাটি পড়তে লাগলো। দেখতে দেখতে পুরু হয়ে উঠল সে আস্তরণ। আমাদের চিঠি লেখালেখি ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে ডুবে গেল একদিন। ভুলে গেলুম সব কথা, এমনকি তার ঠিকানাও হারিয়ে গেল কবে। আর তারপর প্রায় 6 বছর পরে আবার আমার সঙ্গে দেখা হলো মালতীদির। ততদিনে জীবনের পরিবর্তন হয়েছে অনেক, অনেক বয়স বেড়েছে, অনেক দায়িত্ব। স্ত্রী হয়েছি, মা হয়েছি, ঢাকা ছেড়ে কলকাতায় স্থায়ী বাসিন্দা হয়েছি, আরও কত কি। গিরিডিতে বেড়াতে এসেছিলাম পুজোর ছুটিতে, সঙ্গে লোকজন নিয়ে এসেছি। সুন্দর একটি বাড়ি পেয়েছি, আর সারাদিন ঘুরে বেড়াচ্ছি কাজে অকাজে। এরই মধ্যে কোনো এক পরিচিত বাড়িতে বিকেলের চায়ের নিমন্ত্রণে গিয়ে দেখি মালতীদি। আমি অবাক। ঠিক তেমনি করমচা ছাদের চোখে মিষ্টি হাসি, তেমনি চীনেদের মতো হলদেটে গায়ের রং, তেমনি ছেলে মানুষ চেহারা। এলোমেলো ঘন চুলে মাথা ঝাঁকালেন, তারপর দুহাত বাড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আমাকে। আর জড়িয়ে ধরার প্রবল আকর্ষণে বুঝলাম আমাকে তিনি ভোলেননি। চোখে জল এসে গেল। ভালো আছিস? অভিমান করে বললুম। জেনে দরকার আছে কিছু? নেই বুঝি? সব জানি। বিয়ে করেছিস তা জানি, মেয়ে হয়েছে তা জানি, মেয়ের নাম মালতী রেখেছিস তাও জানি। কিন্তু মালতী রেখেছিস কেন রে?
মালতী তো নয়, মধুমালতী। ওই হয়েছে, প্রথমে ওরকমই মধু টধু একটা থাকে, শেষে মালতীতেই মিশে যায়। মালতীতেই মিশুক, বোধহয় তাই চেয়েছি। তাই চেয়েছিস? একটা নিঃশ্বাস ছাড়লেন মালতীদি। তবে তুই দেখছি আমাকে একেবারে ভুলে যাসনি। পাছে ভুলে যাই, সেই জন্যেই নামটা জপ করছি মেয়েকে ডেকে ডেকে। আমি হাসলাম, মালতীদিও হাসলেন। ভুলে গেলে হাজারবার উচ্চারণেও আর সেই সুর ফোটে না, তা বুঝি জানিস না? এবার স্বীকার করলাম, কন্যার নামকরণের ভারটা ঠিক আমার উপরে ছিল না। ওটা ওর বাবারই ফেভারিট নাম। আমার নাম মণিমালা, অতএব মেয়ের নাম মধুমালতী। দুটো ম, শুনতে নাকি ভীষণ মিষ্টি। তাই বল। মালতীদি আদর করে কাছে বসালেন। সব পরিবেশ ভুলে, যা তার স্বভাব, একাগ্র হয়ে উঠলেন আমাকে নিয়ে। আশ্চর্য, এতদিন এত কিছুর পরেও 2-4 দিনের মধ্যে আবার আমরা তেমনই ঘনিষ্ঠ হয়ে উঠলাম। মালতীদিকে ধরে নিয়ে এলাম নিজের বাড়িতে। স্বামীকে লিখলাম, তুমি চলে যাবার পরে ভেবেছিলাম অধিক স্বাস্থ্য সঞ্চয় আর আমার কর্ম নেই। তোমারই যখন পুরো 1 মাস থাকার ছুটি জুটল না, তখন সেই ছুটি আর ঠাকুর চাকর নিয়ে আমি ভোগ করি কোন লজ্জায়। পাত্তারি গুটোবার চেষ্টা করছিলুম। এমন সময় মালতীদির সঙ্গে দেখা। ঠিক সেই মালতীদি। আর মালতীদির সঙ্গে আমার ইতিহাস তোমার অবেদিত নেই। সবচেয়ে যেটা অবাক করা কথা, সেটা হচ্ছে মালতীদিকে আমার ঠিক তেমনি ভালো লাগছে। তাই ভাবছি, বাড়িটা যখন আগাম ভাড়া নেওয়াই গেছে একবার, রেল কোম্পানিকে অতগুলো টাকা দিয়ে যখন একবার এসেই পড়েছি এতগুলো লোক, তখন না হয় থেকেই যাই পুরো সময়টা। উশ্রির ধারে বেড়াতে বেড়াতে একদিন বললুম, আবার আপনি রমেন সেনের জন্য কলকাতা এসেছিলেন? চোখ বাঁকিয়ে মালতীদি বললেন, ধ্যাৎ, কে বললে? ভাবছেন আপনি বলেননি বলেই আমি আর কিছু জানি নে না? কিছু জানিস না? সব জানি। তাহলে সেই রাগেই তুই আর চিঠি লিখিসনি? হ্যাঁ। আচ্ছা, হিংসুক তো তুই। হিংসে আবার কি, রীতিমতো রাগ হয়েছিল আমার। কেন? আপনার যে একটা সামান্য আত্মসম্মান জ্ঞানও নেই, এটা ভাবলেই আমার। আত্মসম্মান? মালতীদি তার ছোট ভেসে থাকা নীল চোখ তুলে আকাশে তাকালেন। আমি উত্তেজিত হয়ে বললাম, যত দুঃখ তো আপনার ওর জন্যই। মালতীদি আস্তে বললেন, জানি, তবে? সে তুই বুঝবি নে। কেন বুঝব না? তুই তোর স্বামীকে ভালোবাসিস তো? তার সঙ্গে এর কোনো মিল নেই। একবার ভালোবাসলে কি আর তার মুক্তি আছে রে? ওর আছে, আর আপনার নেই না? কি আর করা। আমি হলে? ভুল বলছিস। যতক্ষণ ভালোবাসা আছে ততক্ষণ কিছুই করবার থাকে না। ভালোবাসা না ছাই, অমন লোককে আবার কেউ ভালোবাসতে পারে? মালতীদি তেমনি তাকিয়ে রইলেন আকাশে। আমি বললুম, এবার আপনি বিয়ে করুন। দে না একটা খুঁজে পেতে। আত্মস্থ হয়ে হাসলেন মালতীদি। দেব। মালতীদির একটা নরম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, ঠাট্টা নয়। বিয়ে না করলে সংসারের সুখ কী তা আপনি বুঝবেন না। একজন ভদ্র, সুস্থ, সজ্জন, ভালো স্বামী যে মেয়েদের জীবনে কতখানি, তা আপনি তখনই জানবেন যখন তাকে পাবেন। পাওয়া না পাওয়া কি আমার হাতে? নিশ্চয়ই, যে যা চায় সে তাই পায়। যুক্তিতে হেরে গেলি। যদি ভেসে বেড়ানো মানুষই আমি ভালোবাসি, তাহলে তাকে তো পাওয়াই গেছে। পাওয়া?
যে মানুষ স্ত্রীকে স্ত্রীর সম্মান দেয় না, মা হবার আস্বাদ দেয় না, তার নাম মানুষ? তাকে আবার পাওয়া? মালতীদির মুখে বিকেলের ছায়া, হাসিটি করুণ দেখালো। বসন্ত ক্ষণিক, সেই ক্ষণিকতাটুকুই তার মাধুর্য। কেবলই কি কচি পাতার কলরল, ফুল চাই না, ফল চায় না? তেমনি প্রেমিকাও স্ত্রী হয়, স্ত্রীই মা হয়। রমেনের কাছে আপনার তবে কিসের প্রত্যাশা, কি পাবেন? দীর্ঘশ্বাস ছাড়লেন মালতীদি। আমিও মাঝে মাঝে তাই ভাবি, কিন্তু বারে বারে রমেন আমাকে লক্ষ্যচ্যুত করে। আপনার সেটুকু মনের জন্যে? ও ডাকলে আমি থাকতে পারি না। মালতীদির গলা বর্ষার বাতাসের মতো ভেজা। আমি বড় দুর্বল। আমার কষ্ট হলো এরপরে তর্ক করতে। একটু চুপ করে থেকে বললাম, উনি এখন কোথায়? সন্ন্যাসী হয়েছে। সন্ন্যাসী? চমকে উঠলাম। মানে? মানে ভগবানকে পাবার চেষ্টা করছে। সে কি? আমি কলকাতা আসবার পরে 6 মাস 8 মাস বেশ ছিল। তারপরেই আবার দেখলাম মেয়ে বন্ধু নিয়ে ঘুরে বেড়ানো শুরু হয়েছে। যা তা, আপনি কিছু বললেন না? অসহ্য হয়ে ঝগড়া করলুম একদিন, সেই যে ডুবল, আর পেলুম না। ও ওই রকমই। ওই রকমই? মালতীদির নিস্তেজ গলায় আমি তাজ্জব। রেগে বললুম, ওকে আপনার জেল দেওয়া উচিত, ওর উপর প্রতিহিংসা ব্রত গ্রহণ করা উচিত। না রে, ওর কোনো দোষ নেই, দোষ আমার অদৃষ্টের। শূন্য বাড়িতে সে কথাটাই ভাবছিলাম বসে বসে, হঠাৎ দেখি আবার একদিন হাজির হয়েছে এসে। কি না, সে সন্ন্যাসী হচ্ছে, গুরুর সঙ্গে দেরাদুন যাচ্ছে দীক্ষা নিতে। ওর চোখের দৃষ্টি নিষ্পাপ, মুখের দিকে তাকালে আমি পৃথিবী ভুলে যাই। ওর দোষগুণ সব মিথ্যা হয়ে যায় আমার কাছে। কেঁদে ফেলে বললুম, রমেন, আমার কথা কি তুমি কখনো ভাবো না? বলল, ভাবি। তবে? চুপ করে রইল। আমি ওর পা ভাসিয়ে দিলুম চোখের জলে, বললুম, তবে আমাকেও নাও। পা সরিয়ে নিয়ে বলল, কোনো বন্ধন স্বীকার করাই আমার অভ্যেস নয় মালতী। একমাত্র তুমিই আমাকে বারে বারে বাঁধো। আমাকে ভুলে যাও তুমি। নিষ্ঠুর, এই কি তোমার কথা? এই আমার একমাত্র কথা। তুমি কি মানুষ? কি করব, বিধাতা নিজেই আমাকে এমন করে গড়েছেন। বিধাতার দোষ দিও না, বিধাতা নিজেও তোমার মতো পাথর নন। হয়তো তাই। সত্যি কথা বললে আঘাত পাবে, তবু বলি, তোমাকে আমার ভালো লাগে, কিন্তু ভালো আমি বাসি না। এ কথা শুনে বুকটা যেন বন্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত নিঃশ্বাস নিতে পারলুম না। শান্ত হয়ে উঠে বসলাম ধীরে ধীরে। বললাম, কাকে ভালোবাসো? কাউকেই না, ভালোবাসতে আমি শিখিনি। তাই বুঝি এতকাল পরে ঈশ্বরকে ভালোবেসে ভালোবাসা অভ্যেস করবে? রমেন হাসল। কে জানে, তাকে বাসব বলেই হয়তো এতদিন অপেক্ষা করেছিলাম। হয়তো এতদিনের এই তোমরা 5 জনই আমার অভ্যেসের চর্চা, এই লক্ষ্যে পৌঁছবার উপলক্ষ। এত বুক মারিয়ে কোন লক্ষ্যে তুমি পৌঁছবে রমেন? বিষ্ণু বক্ষই একমাত্র বক্ষ মালতী। সেই বক্ষ থেকেই মৃণালের গুচ্ছ, আর তো সব তৃণদল। আমি আর কথা বলতে পারলাম না। আমার বুকের ভেতরকার হাড় পাঁজরা যেন ভেঙে গেল, যেন স্নায়ুতন্ত্রী সব কে ছিঁড়ে দিল এক টানে। চুপ করে দাঁড়িয়ে রইলাম দরজা ধরে। সে হাসতে হাসতে সন্ন্যাসী হতে চলে গেল। মালতীদি চুপ করলেন। বিকেল আঁধার হয়ে এলো।
আকাশে তারা ফুটে উঠল একটি দুটি করে। পেছনে উশ্রীর শীর্ণ রেখা পড়ে রইল রূপোর পাত হয়ে ফিরে আসতে আসতে। অনেক পরেই আমি জিজ্ঞেস করলাম, কতদিন হলো গিয়েছেন? 4 বছর। 4 বছর? 4 বছর। এতদিন পরেও আপনি তাকে ভুলতে পারেননি? না। খবর টবর নেয়? নিত না, কিন্তু আবার ডাক পড়েছে তার। ডাক পড়েছে মানে? বলছে আমার আশ্রমে এসো, শান্তি পাবে। আপনি শান্ত না অশান্ত সে খবরটি কে জানালো তাকে? জানি না। আপনি নিশ্চয় চিঠি লিখেছিলেন? না। সে যাবার পরে এই তার প্রথম খবর? হ্যাঁ। এর মধ্যে আর চিঠিপত্র লেখেননি? না। আপনিও না? আমি লিখেছিলাম প্রথম প্রথম কয়েকখানা, সে জবাব দেয়নি। আপনিই বা লিখতে গিয়েছিলেন কেন? টিকতে পারতুম না, পাগলের মতো ঘুরে বেড়াতাম এখানে ওখানে। শেষে চিঠি লিখলে যেন অবসান হতো একটা। দুঃখের একটানা রেলগাড়িটা একটু থামতো হাঁপ নিতে। ওষুধ খেয়ে ঘুমের মতো। কি অদ্ভুত! কিন্তু জবাব না দিয়ে ভালোই করেছিল, ভুলেই গিয়েছিলাম প্রায়। এর মধ্যে মা মারা গেলেন, ছোট বোন দুটির বিয়ে হয়ে গেল, আমিও যেন মাটি পেলাম পায়ের তলায়। তারপর তারপর ঢোক গিললেন মালতীদি। দেখ তো দেখি কি কাণ্ড! সলজ্জ ভঙ্গিতে মুখ নামালেন তিনি। কাণ্ড আবার কি? রীতিমতো রাগ হলো আমার। আপনি আবার তাই বলে সন্ন্যাসিনী হতে ছুটবেন নাকি? না না, ছুটব কেন? তবে ভাবছি কি। মালতীদি ইতস্তত করে বললেন, একবার দেখে এলে হয় ব্যাপারটা কি। কখনো না। আমি কি ওর জন্যে যাব? এক ভদ্রলোক যাচ্ছেন। যাক। অত ভাবছিস কি বোকা? তুই বুঝি ভাবিস ইচ্ছে হলেই সন্ন্যাসিনী হওয়া যায়? নেহাত কৌতূহল একটা। বুঝলাম। আবার আগুনে হাত দিতে স্বাদ হয়েছে মালতীদির। আবার রমেন তাকে দুঃখ দিতে পণ করেছে। এর কয়েকদিন পরেই আমি গিরিডি ছেড়েছিলাম। মালতীদি রইলেন। ওর কোনো এক জমিদার আত্মীয় বা বন্ধু ভদ্রলোকের বাড়ি ছিল সেখানে। বয় বেয়ারা দারোয়ান সবই ছিল। আমার সঙ্গে দেখা হবার আগে পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। আমি চলে আসার পর আবার সেখানেই চলে গেলেন। আমি চিঠি লিখেছিলাম এসে। কলকাতা এলে দেখা করতে লিখেছিলাম কোনো রকমেই যেন তিনি আবার রমেনের কাছে না যান, কৌতূহলবশত না। কিন্তু তিনি আমার কথা রাখেননি। এমনকি মাত্র একখানা পোস্টকার্ডে একবার 2টি লাইন কুশল প্রার্থনা ছাড়া অন্য চিঠিও লেখেননি আমাকে। আমিও অভিমানবশত আর লিখলাম না। এরপরে বেশ কয়েক বছর কেটে গেল। স্মৃতির উপর আবার পলিমাটি জমল। নিজের সুখ দুঃখ, সংসার, স্বামী, সন্তান এসবের বেড়াজালে ভুলেই গিয়েছিলাম মানুষটিকে। অবশ্যই উড়ো খবর যে 2-4টা ছিটকে এসে না পড়তো তা নয়। কলকাতা শহরের ট্রামে বাসে এখানে ওখানে কত আত্মীয়, কত কুটুম্ব আর কত যে বন্ধু ছড়ানো থাকে তা কলকাতাবাসী মাত্রই জানে। কাজেই খবরাখবরের হঠাৎ ধাক্কা লেগেই আছে। আমার স্বামী একদিন বললেন, তোমার মালতীদির লেটেস্ট খবর জানো কি? আমি তাকে চায়ের পেয়ালা এগিয়ে দিয়ে বললাম, তুমি জানো নাকি? শুনলাম কিছু কিছু। কি শুনলে? মনে মনে যথেষ্ট কৌতূহল বোধ করলেও বাইরে উদাস ভাবটাই বজায় রাখলাম আমি। চায়ে চুমুক দিয়ে উনি একটু হাসলেন। ভদ্রমহিলার যাই বলো, ইয়ে নেই। ভদ্রমহিলার সমালোচনা থাক। মালতীদির বিষয়ে এতটুকু বিরোধিতাও আমার সয় না। আমার স্বামীর কাছ থেকেও নয়।
কারো কাছ থেকেই তার বিষয়ে কোনো মন্তব্য শুনতে আমি রাজি নই। নিজে অবশ্যই এ নিয়ে অনেক কিছুই বলি, অনেক রাগারাগিও করেছি স্বামীর কাছে। বলেছি, ওরকম একটা নির্লজ্জ মানুষ আমি দেখিনি, যাই বলো। তখন স্বামী প্রতিবাদ করেছেন, নির্লজ্জ কি, ভালোবাসতে জানেন মহিলা। চটে গিয়ে বলেছি, ভালোবাসা না হাতি, বাজে। ওর এখন আসলে একজন পুরুষ মানুষের সাহায্য দরকার। জীবনটাকে তো হেলাফেলায় কাটিয়ে দিলেন। উদ্যোগ করে যে একটা বিয়ে করবেন, আবার কারো দিকে তাকাবেন মন দিয়ে, সেটুকু সাধ্যও তো নেই। ওই এক রমেন নিয়েই বসে আছেন। কিন্তু নিজে বলি বলে অন্যে বলবে কেন, তা আমি সইব কেমন করে? আমার স্বামী আবার একটু হাসলেন, কেননা আমার দুর্বলতা তিনি জানেন। এই প্রতিবাদের ভঙ্গিও তার অজানা নয়। বললেন, রমেনের ডাক তো ওর কাছে নিশির ডাক। চাকরি বাকরি ছেড়ে দিয়ে দিব্যি আশ্রমে গিয়ে বসেছেন। পুরনো খবর, নতুন কিছু থাকলে দাও। ওর বই বেরিয়েছে একখানা, উপন্যাস। তাই নাকি? এবার উৎসাহিত হয়ে ফিরে তাকালাম। উপন্যাস লিখেছেন নাকি? রিভিউ দেখলাম কাগজে, খুব প্রশংসা করেছে। কোথায়, কোন কাগজে? মালতীদি লেখেন তাই জানতাম। আগেও মাঝে মাঝে এ কাগজে ও কাগজে 2-4টা কবিতা বেরোতো তার। বই বেরোনোটাও নতুন, উপন্যাসের খবরটাও নতুন। স্বামী বললেন, খুব সম্ভব অমৃতবাজারে, বার লাইব্রেরিতে দেখলাম। এনে দিও তো। কোনটা? হাসলেন তিনি। বইখানা, কাগজখানা, না পুরো মানুষটাকে? অত ঠাট্টা করছো কেন? আর ঠাট্টা কেন করব? ভদ্রমহিলা শুনছি সাধনার কত উচ্চস্তরে বিচরণ করছেন এখন। ভালোই তো। গম্ভীর হয়ে অন্যদিকে তাকালাম। যে যেভাবে শান্তি পায় সেটাই তার সাধনা। হয়তো তিনি এভাবেই রমেনকে পাচ্ছেন। আমি কি তা অস্বীকার করছি? ঈষৎ হেসে আমার স্বামী তার মোটা পাইপে আগুন ধরালেন। প্রসঙ্গ সেইখানেই শেষ হলো। কিন্তু তা নয়। সুখ শান্তি যে কোনো উপায়েই ধরা দেবে না তার কাছে, সেটুকু বোঝা গেল কয়েকদিনের মধ্যেই। হঠাৎ মালতীদির সঙ্গে আমার ট্রামে দেখা হয়ে গেল। খাটো চুলে রোল করে, বেঁটে ছাতা হাতে নিয়ে, মস্ত ব্যাগ কাঁধে ঝুলিয়ে তিনি জানালা ঘেঁষে বসে আছেন। কী ভাবছিলেন কে জানে, প্রথম কয়েক মুহূর্ত পাশের মানুষটিকে অনুভব করতে পারলেন না। আমিও খেয়াল করিনি। তারপরেই মুখ ফিরিয়ে চেঁচিয়ে উঠলাম, মালতীদি! মালতীদি চকিত হয়ে তাকালেন। তারপর 2 চোখ ভরা উপচে পড়া আনন্দ নিয়ে আমার হাত জড়িয়ে ধরলেন। এই যে তুই, কেমন আছিস রে? তা দিয়ে আপনার কি দরকার? অভিমান করলাম। আপাদমস্তক লক্ষ্য করে অবাক হলাম একটু। এত বছর পরে, এত বয়সেও মালতীদি কিন্তু ঠিক তেমনিই আছেন। তেমনি কাঁচা মুখ, তেমনি চুলের ডৌল, ব্যবহারের উষ্ণতা তেমনি মনোহারী। কিন্তু সন্ন্যাসিনীর চিহ্ন কই? বরং গোল গোল দুহাতে 2টি অত্যন্ত ভারী নতুন ঝকঝকে পাথর বসানো মকরমুখ বালা, রীতিমতো দামি। দরকার নেই বুঝি? হাসলেন তিনি। যেন তোরই কত দরকার ছিল। ছিল কি ছিল না তার অনেক প্রমাণ দিয়েছি, তর্ক করব না। রাগ করিস না। বাচ্চারা কেমন আছে বল? অসিতবাবু কেমন আছেন? আপনি কেমন আছেন? দেখছিস তো, তুই কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছিস, অনেক মোটা। খবর পেলাম বাড়ি বদলেছিস। খবর টবর তাহলে একটু পানো? আমার আর অভিমান কাটে না। আমাকে ভাবিস কি? কলকাতায় এসে পুরনো বন্ধু বা আত্মীয়ের মধ্যে একমাত্র যার কথা আমার সবসময় মনে পড়েছে সে তো তুই। ইস, খোঁজ নিয়েই তো জানলাম সে বাড়িতে অন্য ভাড়াটে। খুশি হলাম। বললাম, কোথায় আছেন? চল না, দেখে আসবি। ঠিকানা দিন,
ঠিক যাব। ঠিকানার দরকার নেই, আমার সঙ্গে চল। এখন? ক্ষতি কি? বাড়িতে ভাববে যে। কি আবার ভাববে? হারিয়ে যাবি না সেটা তো ঠিক। চাপা যে পড়ব না সেটা তো জানা নেই। মালতীদি পিঠে হাত রেখে হাসলেন। আচ্ছা আচ্ছা, একটা না হয় ফোন করে দেওয়া যাবে ব্যারিস্টার সাহেবকে, তবে তো হবে। সেটাও বেশি হতে পারে, কিন্তু তার চেয়ে আপনিই চলুন না। আজ তুই চল। নিজের ঘরে নিজের মানুষটিকে নিয়ে এসে দেখা আর তার ঘরে গিয়ে তাকে দেখা, দুটোতে তফাৎ আছে। আর আমাকেও আমার পরিবেশে দেখবি কেমন আছি। চল। কিন্তু আর কোনো কিন্তু নয়। এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা মালতীদির গল্প উপন্যাসটির দ্বিতীয় পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।